জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাদের স্বপ্নের বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য, দমন, পীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। তিনি শহীদ পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পুনর্বাসন, যথাযথ সম্মান এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য শুধু ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণেরও প্রেরণা। তিনি বলেন, 2024 সালের 16ই জুলাই রংপুরে আবু সাইদ সহ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণ অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠান সুযোগ পেয়েছে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সব শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রায়েরবাজার গণকবর স্থান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, আমরা জানি জুলাই শহীদদের কবর জিয়ারতে আজ যাবেন অনেকেই, তো ওখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ ইন্না। এই মুহূর্তে আমি রয়েছি রায়েরবাজার কবরস্থানে, যেখানে জুলাই শহীদদের গণকবর রয়েছে। আজ 16ই জুলাই আবু সাইদ দিবস। শহীদ আবু সাইদের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের নারকীয় হত্যাকাণ্ড প্রথমেই শুরু হয়, আপনি জানেন। তো সেই হিসেবে আজকে আবু সাইদ দিবস পালন করা হয় এবং আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ জুলাই যেই শহীদরা আছে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আমি আপনাকে একটু দেখাচ্ছি। শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় ছাত্র শিবির সহ আরও অনেকেই এসেছে এখানে। আমরা যেটা জানতে পেরেছি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি, সভাপতি এবং হচ্ছে এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা এসেছিল। আপনি যেটা এখানে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু আজকে সকাল থেকেই হচ্ছে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন বিভিন্ন সংস্থা থেকে এসেছে। এখানে পুলিশ সুপারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা হয়েছে, বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আসা হয়েছে, এমনকি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকেও হচ্ছে মন্ত্রীও এসেছেন। এছাড়া আমি আপনাকে আরও যেটা জানাতে চাই যে এখানে কেন্দ্রীয় ছাত্র শিবিরের যারা এসেছে তারা হচ্ছে এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা ব্রিফ করেছে এবং ব্রিফে তারা বলেছে যে এই জুলাইয়ের নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের সবার বিচারের আওতায় আনতে হবে। এই বিচারের ক্ষেত্রে শুধু জেলে যারা বসে আছে, জেলের ক্ষেত্রে তারা বলেছে জেলে যারা আটক আছে তাদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেই মামলা রয়েছে সেই মামলার রায় দিতে হবে। শুধু পলাতক যেই আসামি বা দেশের বাইরে যারা রয়েছে সেই আসামিদের মামলার রায় দিয়ে জনগণের সাথে প্রতারণা করা চলবে না। তারা আরও যেটা দাবি জানিয়েছে যে সকল জুলাই শহীদ এবং জুলাই আহত যারা রয়েছে তাদের পুনর্বাসনের সাথে তাদের চিকিৎসা এবং জুলাই শহীদ পরিবারের হচ্ছে আপনার ভাতার ব্যবস্থা করার বিষয়েও তারা জানিয়েছে। আমি আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে জুলাইয়ে প্রায় 1400 ছাত্র জনতা নিহত হয়েছে। এই রায়েরবাজার গণকবরে আপনার এখানে মোট 814 জন শহীদের বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। তার মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় ডিএনএ নমুনার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। আরও আমরা যেটা জানতে পেরেছি যে আজকে এখানে বলা হয়েছে যে এই পর্যন্ত মোট
864 জন জুলাই যোদ্ধার পরিচয় জুলাই শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার মধ্যে আরও অনেকে অজ্ঞাত আরও অনেকে রয়েছে। এছাড়া আমরা গতকালও এখানে দেখেছি যে চিফ প্রসিকিউটর এসেছিলেন, তিনিও বলেছেন যে আরও অজ্ঞাত অনেক জুলাই শহীদ রয়েছে যাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং জাতিসংঘের ঘোষণা অনুযায়ী মানে জাতিসংঘ যেটাকে জানিয়েছে যে 1400 শহীদ এই পর্যন্ত হচ্ছে জুলাইয়ে শহীদ হয়েছে। তো আরও চিফ প্রসিকিউটর যেটা বলেছে যে জুলাই শহীদের সংখ্যা আরও বাড়তে পারে, তাদের কাছে এমন তথ্যই রয়েছে। তো ইনা এখানে শ্রদ্ধা জানাতে আসা যারা ছিলেন তাদের মধ্যে তো আমি যারা এসেছেন তাদের কথা বললামই, তবে আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, দুপুরে 12:30টার পরে এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা আসবেন কবর জিয়ারতের জন্য। ডাকসু নেতাকর্মীরা এখানে এসে কবর জিয়ারত করবেন। তো এই ছিল ইন্না আমার কাছে রায়ের বাজার কবরস্থান থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর রায়ের বাজার গণকবর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শবনম অবনী। 2024 সালের 16 জুলাই রংপুরের সেই বিকেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বুলেটের সামনে। সেই তরুণ ছিলেন আবু সাইদ। তার মৃত্যু জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করে। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কিত শহীদদের পরিবার। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। একটি বুক ঝাঁঝরা হয়েছিল গুলিতে, কিন্তু সেই বুকের সাহস কোটি মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল প্রতিবাদের আগুন। সময় বদলেছে, সরকার বদলেছে, ক্যালেন্ডারে যোগ হয়েছে নতুন দিবস, কিন্তু আজও অনেকের মনে একটি প্রশ্ন, যে স্বপ্নের জন্য এত রক্ত ঝরল সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে। প্রত্যাশিত যে আকাঙ্ক্ষাগুলো ছিল একটা দেশের জনগণের, আসলে তার চুল পরিমাণও আমরা বাংলাদেশের মানুষ অধিকারগুলো পাচ্ছি না। শুধু একটি আকাঙ্ক্ষায় পূরণ হয়েছে, ফেসিস্ট যে চেপে বসেছিল বাংলাদেশের ভাগ্যাকাশে, সেই জায়গা থেকে ফেসিস্টকে আমরা বিতাড়িত করতে পেরেছি। কিন্তু নতুন বাংলাদেশ আমরা যে সংস্কারের কথা বলেছিলাম সেই সংস্কারগুলো হয়নি। প্রত্যাশা আর বাস্তবতার এই দূরত্ব নিয়েই নানা আলোচনা, নানা প্রশ্ন, নানা আক্ষেপ রয়ে গেছে সমাজের বিভিন্ন স্তরে। সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সাধারণ মানুষ সহ নতুন প্রজন্মরা। 2টা বছর অতিবাহিত হয়ে গেল, অথচ 2 বছরে একটা হত্যার রায় কার্যকর আমরা দেখতে পেলাম না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন এই বাংলাদেশে সকলে সুন্দরভাবে বাস করতে পারি এবং কোনো বৈষম্যের ঠাঁই যেন এই বাঙালি জাতি আর কখনো না হয়। শহীদদের রক্তের মূল্য কেবল স্মৃতিস্তম্ভ বা কবর জিয়ারতে নয়, প্রতিটি আন্দোলনের পিছনে থাকে কিছু স্বপ্ন, ন্যায় বিচার, জবাবদিহিতা, বৈষম্যহীন সমাজ এবং মানুষের মর্যাদা। 2 বছর পরেও হয়নি তেমন কিছুই পরিবর্তন। জুলাইয়ের যে প্রত্যাশা ছিল তা এখনও রয়েছে অপূর্ণতা। বৈষম্যহীন বাংলাদেশ, অথচ তার উল্টোটা হলো এখন এমন লুটপাট শুরু হয়েছে, সারা দেশে অনিয়ম, দুর্নীতি এবং প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে এমন কোনো অফিস নাই যে অফিসে দুর্নীতি, অনিয়ম নেই। এটার জন্য তো আবু সাইদের জীবন দেয়নি। ছেলে আর ভাই হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ আবু সাইদের পরিবারের। আমার ছেলে মারছে, কার্যকারী যেন বিচারটা জানি সঠিকভাবে যেন করে। যে রায় দিয়েছিল সেই রায় আমরা সন্তুষ্ট নয়। জেলে পুরে দোষী, ছেলে দোষী আছে, পলাতক আছে। এখন কয়েকজনের রায় ঘোষণা করছে, সে রায়ের তো কোনো অগ্রগতি কিছুই নেই। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যহীন বাংলাদেশের আমরা পরিপূর্ণ রূপ দেখতে পাইনি। আবু সাইদ আর কখনো ফিরবেন না, কিন্তু তার রক্তে লেখা সেই 16 জুলাই বারবার ফিরে আসবে। 2 বছর পরেও সেই ইতিহাস নীরবে প্রশ্ন করে শহীদ আবু সাইদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা মর্যাদা দিতে পেরেছি, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। জুলাই শহীদদের স্বপ্ন পূরণই হোক তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দিনের শুরুতে পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের নেতারা আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ একে একে আবু সাইদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই তার আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু দেশ জুড়ে আন্দোলনকে নতুন গতি দেয়। তার শাহাদাতের স্মরণে প্রতি বছর 16 জুলাই শহীদ জুলাই দিবস পালন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বাবনপুর, পীরগঞ্জ, রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ওখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। যে ইন্না আসলে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে এই যে জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের সেই 16 জুলাই রংপুরের পীরগঞ্জের সন্তান আবু সাইদ, নিরস্ত্র আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিন্তু আসলে এই যে আজকের যে জুলাই শহীদ দিবস, সেই জুলাইয়ের রক্তাক্ত দিনগুলো কিন্তু আজকে 2 বছর হতে চলল। এই জুলাই এই আজকের দিনে কিন্তু শহীদ আবু সাইদ তিনি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মম বুলেটের আঘাতে কিন্তু তিনি নিহত হন। তাকে আসলে শ্রদ্ধা ভরে আমরা সকাল থেকে দেখছি যে তার যে সমাধিস্থল রয়েছে পীরগঞ্জের বাবনপুরে, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নানা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে শ্রদ্ধা ভরে কিন্তু তার কবরে এসেছেন এবং মাগফিরাত কামনা করছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন। তবে এখানে আমরা একটু কথা বলতে চাই যে শহীদ আবু সাইদের চাচাতো ভাই রয়েছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রয়েছেন রুহুল আমিন। আপনি তো আবু সাইদকে কাছ থেকে চিনেছেন এবং আবু সাইদের ওই আন্দোলনের সময়গুলো কেমন ছিল এবং তার আসলে চাওয়াটা কেমন ছিল? আসলে যখন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়, কোটা বিরোধী আন্দোলন, তখন সারা বাংলাদেশের ন্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন, তখনও শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদও এই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং তার ডাকেই মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে। সেই পহেলা জুলাই থেকে শুরু করে 16 জুলাই পর্যন্ত তারা একটা ন্যায্য দাবি নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের ন্যায় একটা আন্দোলন প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু আসলে এই ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে নির্মমভাবে সেই সময় স্বৈরা শাসকের যারা প্রশাসন ছিল তারা এই নির্মমভাবে আবু সাইদকে হত্যা করে। আসলে এই 2টা বছর পার হয়ে গেল এই হত্যার, কিন্তু এখন পর্যন্ত এই হত্যার আমরা রায়ের কার্যকর আমরা আসলে দেখতে পেলাম না। এবং যে কারণে আসলে আবু সাইদ যে আত্মত্যাগ দিল, যে বৈষম্যহীন বাংলাদেশ, একটা সুন্দর একটা বাংলাদেশে শান্তিময় বাংলাদেশ, আসলে আদৌ 2 বছর পরেই আমরা সেই বাংলাদেশটা আমরা দেখতে পেলাম কিনা, আবু সাইদের স্বপ্ন আমরা আসলে পূরণ করতে পারলাম কিনা, এটা আসলে খুবই হতাশার এবং দুঃখজনক। জি, যেমনটা আসলে শুনছিলেন এবং এখন এই মুহূর্তে রয়েছে যে শহীদ আবু সাইদের যে বাবার ভিটা, যেটি আসলে সে যে জায়গাটি বড় হয়েছিলেন শহীদ আবু সাইদ, সেখানে এই মুহূর্তে রয়েছেন যে কিছুক্ষণ আগেই কবর জিয়ারত করলেন যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রয়েছেন রাকিবুল্লাহ ইসলাম রাকিব। তিনি কিন্তু এখন আসলে শহীদ আবু সাইদের যে মা রয়েছেন, ভাই রয়েছেন, তাদের সাথে কথা বলছেন এবং এখানে রংপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন এবং পাশাপাশি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটু আসলেই কথা বলতে চাই যে আসলে কেন্দ্রীয় ছাত্র দলের যে সভাপতি রয়েছেন, আমরা লাইভে যুক্ত রয়েছি যে এই যে শহীদ আবু সাইদের 2 বছর পূর্ণ হলো, যে আজকের এই দিনে শহীদ আবু সাইদ রক্তাক্ত এই সময় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক চেতিয়ে দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আজকে এই যে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর আজকে পরিবারের সাথে কথা বলছেন, আসলে আবু সাইদের এই স্বপ্নের বাংলাদেশ কতটা এগোলো এবং কতটা প্রত্যাশিত যে বাংলাদেশ গড়ার ছিল? আপনারা নানা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, কি বলবেন?
না, আমরা এখানে আবু সাইদের শ্রদ্ধেয় মাতা এবং তার যে ভাই রয়েছে এবং অত্র এলাকার মুরব্বীজন যারা রয়েছে সবার সাথে বসে আমরা এই বিষয়গুলো স্মৃতিচারণা করছিলাম। আমরা আজকের দিনে শুধুমাত্র শহীদ আবু সাইদকেই নয়, সেই সাথে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে আমাদের 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের বিষয়ে আমরা আলোচনা করছি এবং আমরা শুধুমাত্র আবু সাইদকে স্মরণ নয়, একই সাথে তাদের পরিবারের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ বিএনপি সরকারের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ যারা রয়েছে তিনি যখনই সময় পান অনেককে তিনি তার ইয়েতে ডেকে নিয়ে যান কিংবা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে মিট করার চেষ্টা করছেন, কিংবা যারা ছাত্রদল, যুবদল, বিএনপি তার রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন কোনো এলাকা থেকে কেউ গেলে সেখানে যে জুলাই যোদ্ধার যিনি শহীদ হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করছেন তার টাচে রয়েছে তিনি কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কি অবস্থায় রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো আন্টি এবং আবু সাইদের যে ভাই রয়েছে তাদের সাথে আলোচনা করছিলাম যে এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা চালিয়ে যেতে। এবং আবু সাইদের পরিবার কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে 2 বছর হতে চললো যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আসলে জীবন দিল দেশের জন্য, কিন্তু এই যে আবু সাইদের হত্যা মামলা রায় হয়েছে কিন্তু আসলে কার্যকর দেখতে চায় আবু সাইদের পরিবার, সেটি আসলে সরকার কতটুকু এগোলো এবং আপনাদের যেহেতু আপনি ছাত্র সংসদের কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন সেই ক্ষেত্রে প্রত্যাশাটা কি যে আবু সাইদের এই যে নির্মমভাবে যে একেবারে দিনের আলোয় প্রকাশে যেভাবে হত্যা করা হলো এই হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে এটি কার্যকরের প্রত্যাশা কতটুকু আপনাদের? শুধু প্রত্যাশা নয়, এটি আমাদের দাবি এবং আমরা ওই রায় হওয়ার আগেই আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে আইনের গতিতে শুধু চলবে না, নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে এবং এটি তারা কিন্তু জাতীয় সংসদেও এই বিষয়টি ক্লিয়ার করেছে। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের যে আইন, আপনি দেখেন যে 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা কিন্তু তাদের মামলা হয়েছে অনেক প্রক্রিয়া শেষে দীর্ঘ সময় অতিবাহিত কিন্তু হয়েছে। কিন্তু আমরা এখানে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর বারবার আবেদন করেছি এ ধরনের কোনো সময়ক্ষেপণ আমরা মেনে নেব না। আবু সাইদের রায় হয়েছে, রায় ঘোষণা হয়েছে, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে। রায় কার্যকর যেন দ্রুততম সময় হয়, কারণ বাংলাদেশের বাস্তবতা যে আইন সে অনুযায়ী দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু তারা আমাদের আশ্বস্ত করেছে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু তারপরও এই বাস্তবতা হলো 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু কোনো রায় কার্যকর হয় না। এটি নানা প্রসিডিউর রয়েছে, আসামি পক্ষের ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে, আইনে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কোনো ফাঁক ফুকর নেই এখানে। তাদের এই অপরাধ থেকে এই অপরাধীরা কোনো আইনের ফাঁক ফুকরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেহেতু রায় কার্যকর একটি বিষয়, আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে রায় কার্যকর হবে। আমরা এ বিষয়ে যথেষ্ট আস্থাশীল সরকারের উপর এবং অত্যন্ত আস্থাশীল। তা না হলে যদি আস্থাশীল না হতে পারতাম আমরা প্রয়োজনে বারবার তাদের সাথে মিট করতাম, বারবার তাদের সাথে আবেদন জানাতাম। তো আল্লাহর রহমতে আশা করছি তারা যেহেতু রায় দিতে পেরেছে এত দ্রুততম সময়ে, বিএনপি সরকার কার্যকর অতি দ্রুততম সময়ে বিএনপি সরকার করতে সক্ষম হবে। আচ্ছা, পাশাপাশি এখানে শহীদ আবু সাইদের মা রয়েছেন মনোয়ারা বেগম, আমরা একটু কথা শুনতে চাই যে আবু সাইদকে হারানো আজকে 2 বছর হলো, এই যে আবু সাইদের মামলা রায় হয়েছে কিন্তু বাস্তবায়িত এখনো কার্যকর হয়নি, আপনারা যেটি বারবার বলে আসছেন, সেটি কি বলবেন আজকের এই দিনে? আসসালামু আলাইকুম। আমার বাবার আবু সাইদ আজকে জুলাইয়ের 16 তারিখে মারা গেছে বিশ্ববিদ্যালয়ে। আমার ছেলের বিচারটা সরকারে তাড়াতাড়ি করে যাই শহীদ হয়ে গেছে আবু সাইদের সাথে। আবু সাইদ আগে গেছে, তারপরে ছেলেরা গেছে, জানি সরকারে বিচারটা জড়িত হয়ে করে কঠিনভাবে। যেমনটা শুনছিলেন যে এটা আসলে আর একটু কথা বলতে চাই, আবু সাইদের বড় ভাই রয়েছেন রমজান আলী, এই যে ভাইকে হারিয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম শহীদ বলা যায় যে শহীদ আবু সাইদ, তার এই মৃত্যুর পরে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই গণঅভ্যুত্থান ঘটে, এরপরে কিন্তু 5 তারিখের যে আসলে কাঙ্ক্ষিত বিজয় সেটি কিন্তু লাভ করে। আজকের এই ভাই হত্যার এই দিনে কি বলবেন সংক্ষিপ্ত? আসলে যে আমার ভাই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে নির্মমভাবে পুলিশে শহীদ করে দিয়েছে তার বিচার আমরা রংপুরে করেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছি। করার পরে যে রায় হয়েছে আসলে সেই রায়ের অতি দ্রুত যেন তাদের বিচার নিশ্চিত করে, এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান। যেমনটা শুনছিলেন ইন্ডিয়া যে আসলে কেন্দ্রীয় ছাত্র দলের যে সভাপতি রয়েছেন রাকিবুল হাসান রাকিব, তিনি রয়েছেন, তার সাথে কথা বললাম এবং শহীদ আবু সাইদের যে মা রয়েছেন মুনওয়ারা বেগম, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী সহ আসলে এখানে সবার পরিবারের যে পক্ষ থেকে যেটি প্রত্যাশা যে শহীদ আবু সাইদের যে হত্যা মামলার রায় হয়েছে এবং সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন কার্যকর করা হয়। শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সাথে আমরা সকালে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে যেহেতু তার বয়স এখন অনেক, তিনি যেটি বলছেন যে তার জীবদ্দশায় যেন তার যে ছেলে হত্যার বিচার সেটি যেন দেখে যেতে পারেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এর কিছুক্ষণ পরে আমরা জানি যে সকাল 11টার পরে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান তিনি আসবেন এবং এরপরে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি রয়েছেন তারাও আসবেন এবং বিশেষ করে এখানে রাজনৈতিক দলের নানা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু এই শহীদ আবু সাইদের কবর জিয়ারতে আসবেন এবং এই যে জুলাইয়ের যে স্পিরিট সেটি ধারণ করে আগামীর বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ যেটি প্রত্যাশা করেছিলেন আবু সাইদরা, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যাতে গড়া যায় সেই প্রত্যাশা কিন্তু আসলে যারা কবরে শ্রদ্ধা দিতে আসছেন প্রত্যেকে কিন্তু তারা তেমনটাই কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে শহীদ আবু সাইদের ভিটে বাড়ি বাবুনপুর থেকে আজকের জুলাই শহীদ দিবসকে ঘিরে সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এক মাসে বরগুনার বিভিন্ন এলাকা থেকে 23টি মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ। এর মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একই সময়ে মাদকের বিস্তার, কিশোর অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে গৌরীচন্না ইউনিয়নের ব্যবসায়ী শামীম হত্যা। 1 মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি তার বিচ্ছিন্ন মাথা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 1 মাসে বরগুনার বিভিন্ন এলাকা থেকে 23টি মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ বলছে এসব মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা এবং বিভিন্ন ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ও কিশোর অপরাধের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ব্যবসায়ী শামীম হত্যা। গত 8ই জুন সকালে গৌরীচন্না বাজার সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয় শামীমের মাথাবিহীন মরদেহ। আমি খবর পাইছি ওই ডাকাতকে বলছি, ডাকাতকে আমার পুত্র ছিল এরকমই বলছে যে অমুক জায়গায় আমি দেখছিলাম, এই জায়গায় যাইয়ে তোমরা যদি না পাও তাইলে পিছিয়ে দেখতে পারো। 1 মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি শামীমের বিচ্ছিন্ন মাথা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি স্বামীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার না হওয়ায় হতাশা প্রকাশ করেন নিহতের স্ত্রী। জানা মতে জানি না যে লাখ বাজাবাজি আছে, টাকার লেনদেন বহুত মানুষের লাগে আছে, টাকারও ছিল কিছু হইতে পারে। তারা চারটে ভাই, কেউ কোনো কালাকালি মারামারি আছে, কার মুখের দিক তাকাই থাকবে। অপরদিকে এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পূর্বের এবং পরবর্তী যে সমস্ত সিমটম, আলামত, এইগুলি আমরা যাচাই বাছাই করে আমরা পরপর কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছি। তাদের যখন জিজ্ঞাসাবাদ করি কিছু তথ্য আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা কিন্তু ওই জলাশয়ে পুনরায় আবার তার মাথা, অর্থাৎ যে অংশটি এখনও আমরা পাইনি, ভিকটিমের মাথা উদ্ধার করবার জন্য আমরা আবার চেষ্টা করি। আমরা আরও দেখব আমাদের যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান, তারা কোথায় গিয়েছে এবং এখানে আরও যদি প্রয়োজন মনে করি আমরা পুনরায় আবার উদ্ধার অভিযান চালাবো এবং সামনের দিকে আমরা আরও যদি তথ্য পাই আমরা সেদিকে উদ্ধার অভিযান করব। 1 মাসে 23টি মরদেহ উদ্ধার, মাদকের বিস্তার, কিশোর অপরাধ এবং আলোচিত শামীম হত্যা সব মিলিয়ে বরগুনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেমেছে মেঘনার ভয়াল ভাঙন। তবে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। প্রায় 3 বছর পেরিয়ে গেলেও শেষ হয়েছে মাত্র 49% কাজ। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
প্রতিনিধি মনোয়ার কাননের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। প্রমত্তাপ মেঘনার আগ্রাসন থেকে চাঁদপুরের শহরকে রক্ষায় 2024 সালের এপ্রিলে শুরু হয় শহর রক্ষা বাঁধের সংস্কার প্রকল্প। মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে পুরানবাজার রণগোয়াল পর্যন্ত 3.22 কিলোমিটার এলাকায় চলছে বালি ভর্তি জিও ব্যাগ ও কংক্রিট ব্লক ফেলার কাজ। তবে 4 বছর মেয়াদী প্রকল্পের প্রায় 3 বছর শেষে অগ্রগতি মাত্র 49%। 2019 থেকে 2024 সালের মধ্যে পুরানবাজার অংশে প্রায় 1000 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়, হারিয়ে যায় শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে নদী ভাঙন। এতে স্বস্তি ফিরেছে নদীপাড়ের মানুষদের মাঝে। নদীর পার বসে একটু সময় দিতে পারি, নদী ভাঙলে তো আর আমরা এখান দিয়ে তো আইসা তো সময় দিতে পারি না। আল্লাহ সাহায্য করবো, আল্লাহ রক্ষা করবো, আল্লাহ রহমত। আমরা এলাকার মানুষ ভাঙ্গিয়া গেলাম, কই যাবো ভাই? দূরে আছিলাম, নদীর মাঝখানে আছিলাম, ভাঙতে আমরা এখন রাস্তার কিনারে আইসা বাসা করছি। অনেক ভয় ভিতরে ছিলাম, কিন্তু এখন স্থায়ী বান হওয়াতে আমরা খুব খুশি। নদী ভাঙনের ঝুঁকির কারণে দীর্ঘদিন ব্যাংক ঋণ সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন পুরানবাজারের ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, স্থায়ীভাবে ভাঙন রোধ হলে আবারও প্রাণ ফিরে পাবে ঐতিহ্যবাহী এই ব্যবসা কেন্দ্র। আমরা বাইরের থেকে মাল আনতে হয়, নারায়ণগঞ্জ, ঢাকা এবং বিভিন্ন জায়গাতে নগরবাড়ি, সেমি ঘাট, বিভিন্ন জায়গার থেকে নৌকা আসে। আমি পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করব, এই কাজটা আপনারা ভালো কাজ করতেছেন, তার সাথে সাথে এটা তড়িৎ গতিতে যেন কাজটা হয়, তাড়াতাড়ি যেন হয়, আমাদের ক্ষতি যেন ব্যবসায়ী না হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রায় 815 কোটি ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। কর্তৃপক্ষ বলছে কাজের গুণগত মান নিশ্চিতে নিয়মিত তদারকি চলছে। প্রথম পর্যায়ে আমাদের জিও ব্যাগ ডাম্পিং করেছি পূর্ণ লেন্থে, পরবর্তীতে আমরা ব্লক নির্মাণ করেছি এবং আমাদের বর্তমানে ব্লক নির্মাণ এবং ডাম্পিং দুটাই চলমান রয়েছে। এখন পর্যন্ত আমাদের যে প্রকল্পের মেয়াদ, সেই প্রকল্পের মেয়াদের মধ্যেই আশা করতেছি শেষ করতে পারব। 2027 সালের জুনে শেষ হওয়ার কথা এই প্রকল্পের কাজ। তামান্না সাদিকা, মাই টিভি। গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বুধবার রাতে খুলনায় আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 11 দলীয় ঐক্য খুলনার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, সাম্প্রতিক বাস্তবতা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে 11 দলীয় ঐক্যের খুলনার নেতৃবৃন্দ, জুলাইয়ের শহীদদের পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন। এ সময় মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়বে জনগণ। সংঘাত এড়াতে তিনি বিএনপিকে নমনীয় হওয়ার আহ্বান জানান। সংবিধানের চরিত্র আবার সেই ফ্যাসিবাদী চরিত্র থাকবে যাবে। এই জন্যই তো বিএনপির মধ্যে ঘাপটি মেরে ওরা জামাত শিবিরকে গুপ্ত বলে, ওর মধ্যে গুপ্ত আওয়ামী লীগের লোকেরা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ব্যবস্থা নেয় না। ওদিকে পার্লামেন্টে নরম নরম কথা বলে, আবার আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জামিন দেয়। ভিতরে অনেক ষড়যন্ত্র। চুয়াডাঙ্গার দামুরহুদায় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মসজিদকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দামুরহুদা উপজেলা বিএনপির আয়োজনে বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান তনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। এছাড়া বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক সহ লালবাবু, মহসিনা খাতুন ও রাসেল সরকার নামে 3 জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সাথে একটি ব্যাগে তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত 80 বোতল স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।
সাতক্ষীরায় বিজিবি, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় 820 কেজি জেলি পুষ্কৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে চিংড়িগুলো ধ্বংস করা হয়। বুধবার সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলি পুষ্কৃত চিংড়ি সংরক্ষণ ও পরিবহনের দায়ে মৎস্য ব্যবসায়ী আল মামুনকে 20,000 টাকা জরিমানা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। গাইবান্ধার সাদুল্লাপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের খোঁজ নেন। পরে ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নদী ভাঙন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।